আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং বিএনপির মধ্যে যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এটি যে কোনো সভ্যতা, যে কোনো ভব্যতা, যে কোনো সৌজন্যতার যে সীমা, সে সীমা অতিক্রম করে ফেলেছে। আপনারা জানেন যে যখন কোনো একটি পক্ষ, সেই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়, তার প্রাথমিক যে পর্যায়, সে পর্যায় হলো মৌখিক লড়াই, বাকবিতণ্ডা, একে অপরকে ছোট করা, হেয় করা, গালাগাল দেওয়া, ঝগড়াঝাটি করা। এবং এগুলো যখন হয় তখন সাধারণত দুটো পক্ষ যখন মোটামুটি স্বাভাবিক থাকে, সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন সেখানে ঝগড়াঝাটি হয়। কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থায় তারা কেউ কাউকে নিজেদের সমকক্ষ ভাবেন না। বিএনপি তার বিপুল সংখ্যাগরিষ্ঠতা, তার জনপ্রিয়তা এবং দলের যে বিশালত্ব, এর পাশাপাশি অতীতে তারা বিভিন্ন সময় জামাতকে যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটাকে তারা মনে করে এটা তাদের একটা প্রিভিলেজ বা প্রাইমা ফেসি। তো কাজে যে কোনো সম্পর্ক তৈরি করার আগে রায় বাহাদুর, খান বাহাদুর, চৌধুরী বংশের লোকজন যখন অপেক্ষাকৃত সেই রাম শাম যদু মধুর সঙ্গে সম্পর্ক করে, তখন বারবার স্মরণ করিয়ে দেয়, এই এটা কিন্তু চৌধুরী বংশের ছেলে বা তালুকদার বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তদ্রূপ জামাত এবং বিএনপির সঙ্গে যে কোনো সম্পর্কের আগেই সবাই, বিএনপি যারা লোকজন, তারা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন যে আমরা না হলে তোমরা টিকতে পারতে না, আমরা না হলে তোমাদের এক্সিস্টেন্স থাকতো না, সার্ভাইভ করতে পারতে না। এই মনস্তাত্ত্বিক অবস্থা বিএনপির মধ্যে রয়েছে। আর অন্যদিকে জামাত যেটা মনে করে যে যখন বিএনপি ঐতিহাসিক সমস্যায় পড়েছিল, যখন তাদের সাথে কেউ ছিল না, তখন সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে তারা বিএনপির সঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু বিএনপি সবসময় তাদের মধ্যে একটা দাদাগিরি, ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে দাদাগিরি দেখায়, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে যার অবস্থানে থেকে সময় এবং সুযোগ পেলে জামাতের লোকের সঙ্গে তারা দাদাগিরি দেখিয়েছে। সেটা জিয়াউর রহমানের জমানাতে দেখানো হয়েছে, সাত্তার সাহেবের জমানাতে দেখানো হয়েছে, আর 91 থেকে আজ অবধি ক্রমাগতভাবে তারা এই দাদাগিরি দেখিয়ে চলছে। এই অবস্থা হয় না। আমরা যেখানে আমাদের জীবন যৌবন সব কিছু সমর্পণ করি, আমরা বিশ্বাস করি, কিন্তু তারা বিজয় লাভ করার পরে, সরকার গঠন করার পরে আমাদের অবস্থাটা ভুলে যায় এবং আমাদেরকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে দিতে চায়, অথবা নিতান্ত পা চাটা দালাল ফড়িয়াদেরকে যেভাবে রাজনীতিতে পুনর্বাসন করা হয়, আমাদেরকে ঠিক ওইভাবেই তারা ট্রিট করে। ফলে এভাবে হয় না। আমাদের উচিত নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেরা যাতে সরকার গঠন করতে পারে সেভাবে চেষ্টা করে, এবং সেই চেষ্টাটি সেই 2014 সন থেকেই জামাত ক্রমাগতভাবে করে আসছে। এখন এই যে জামাতের যে চেষ্টা 2014 থেকে 2024 অবধি, কারোর সাথে সংঘাতে না গিয়ে, কারোর সাথে সম্পর্ক নষ্ট না করে, বরং সবার সঙ্গে তলে তলে সম্পর্ক করে 1, 2, 3, 4 একটা প্রক্সি সংগঠন দাঁড় করিয়ে, প্ল্যান এ, প্ল্যান বি, সি, এরকম 3 থেকে 4টি প্ল্যান নিয়ে, এরপরে যতটা সম্ভব অর্থনৈতিকভাবে, সাংগঠনিকভাবে নিজেদেরকে বিস্তৃত করার যত চেষ্টা গত 10 বছরে জামাত করেছে, তার একটা বাস্তব রূপ আমরা দেখতে পেয়েছি এই 2024 সনে। কিন্তু 2024 সনে জামাতের যে প্রবলেমটা হলো, জামাত ধরেন আগের যারা প্রথম শ্রেণীর নেতৃত্ব ছিলেন বা প্রথম সারির নেতৃত্ব ছিলেন, তাদের তো অনেকে মারা গিয়েছেন, তারপরে অনেকে ফাঁসিতে চড়ানো হয়েছে। ফলে এই যে জেনারেশনটা যেটা এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা মূলত চতুর্থ সারির, যেটাকে টায়ার বলা হয়, স্তর বলা হয়, সেই চতুর্থ স্তরের নেতৃবৃন্দ। এখন চতুর্থ স্তরের নেতৃবৃন্দ তারা এখন শীর্ষ নেতা রূপে দায়িত্ব পালন করছেন। আর দ্বিতীয়ত, যখন একেবারে ফার্স্ট টায়ারের গোলাম আজম সাহেবদের মতো মানুষ, মতিউর রহমান নিজামী সাহেবের মতো মানুষ যে জামাতের নেতৃত্ব দিতেন, সেই জামাতের তুলনায় এখনকার জামাতের বিস্তৃতি অ্যাটলিস্ট 5 গুণ। তো কাজে এই 5 গুণ বড় জামাতের মধ্যে হেফাজত ঢুকেছে, জামাতের মধ্যে চরমোনাই ঢুকে গেছে, জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকেছে, বিএনপি ঢুকেছে, আবার জামাতেও অনেক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত এদের লোকদেরকে ডেকে এনেছে। এর বাইরে টাউট ঢুকেছে, বাটপাট ঢুকেছে, সব মিলে মানে একটা লোক যখন ক্ষমতাধর থাকে, সেখানে ক্ষমতার যে লোভ এবং লালসা, এই লোভ লালসা চরিতার্থ করার জন্য যারা যারা গতানুগতিক রাজনীতি করবে, তারা জামাতের রাজনীতিও করবে।
ফলে কি হলো, এই 2 বছরের মধ্যে আমরা জামাতের মধ্যে অনেক বেয়াদব দেখতে পাচ্ছি, যারা প্রতিটা মুহূর্তে নিউসেন্স ক্রিয়েট করছে। জামাতের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিগুলো নষ্ট করে ফেলেছে। 2 নম্বর হলো জামাত কৌশলগত কারণে যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আপনারা তো বুঝেন যে ধরুন আমার একটা হাত আছে, হাতের হাতিয়ার হলো আমি হাতের কুঠার নিলাম, বন্দুক নিলাম, লাঠি নিলাম। তো জামাত এইভাবে তার প্রতিপক্ষকে দমন করার জন্য, কনভিন্স করার জন্য অনেক কিছু হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এটা ধরুন টাকা, পয়সা, প্রযুক্তি, বটবাহিনী, ইল্লু, পিঙ্কু, ধুঙ্কু, চুঙ্কু, এরকম অনেক লোককে টাকা দিয়েছে আর এদেরকে ব্যবহার করেছে প্রতিপক্ষকে উত্তেজিত করার জন্য। ফলে কি হলো, জামাত রাতারাতি যখন ক্ষমতায় চলে আসলো, তখন এই সকল ইল্লু এবং পিঙ্কু, চুল্লু বুল্লু যারা আছে, চিল্লু বিল্লু যারা আছে, তারা ওনারশিপ দাবি করে বসলো। দে আর দ্য ওনার। তাদের কারণে এই জিনিসগুলো হয়েছে। এই ধাক্কা সামলানোর মতো অবস্থা জামাতের এই মুহূর্তের নেতৃত্বে যারা আছেন তাদের নেই। এর কারণ হলো যে একটা কথা আছে, ফ্র্যাঙ্কানস্টাইনের দানব। আপনি যে দানব তৈরি করবেন, যে মাস্তান তৈরি করবেন, চাঁদাবাজি তৈরি করবেন, যে কোনো মন্দ কাজ, ওটার কুফল আপনাকে ভোগ করতে হবে। আর আপনি সারা জীবন ভালো কাজ করে ভালো কিছু সৃষ্টি করবেন, তো আপনি সেই ভালো কাজের ফলও দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবেন। তো জামাত কি করলো, ছাত্রলীগকে, ছাত্রদলকে কিংবা আওয়ামী লীগের বট বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম করেছে, এখন সেই কাজগুলো তাদের জন্য একটা রীতিমতো মহা ফেতনা এবং ফ্যাসাদে পরিণত হয়ে গেছে। এমন সব লোকের দায় দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে যে লোকগুলোর ক্যারেক্টারিস্টিক্স আসলে জামাতের সঙ্গে যায় না, তাদের লেবাস জামাতের সঙ্গে যায় না, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্র কোনো কিছু জামাতের সঙ্গে যায় না। কিন্তু এই লোকগুলো, তারা বলছে তারা জামাত করছে, তাদের কাছে জামাতের অনেক গোপন তথ্য আছে, তাদের সঙ্গে জামাতের আমির, জামাতের সেক্রেটারির কথাবার্তা হয়েছে, এরকম অসংখ্য ভিডিও, অডিও কল তাদের মধ্যে রয়ে গেছে, তাদের কাছে রয়ে গেছে। এবং এইগুলো নিয়ে তারা জামাতকে রীতিমতো জিম্মি করে ফেলছে। ঠিক একই অবস্থা আবার বিএনপির। বিএনপির যে সমস্যাটা হলো, মানে যেই লোক জামাতের গুপ্ত কিংবা জামাতের ভাড়া করা হাতিয়ার যারা আছে, তারা কৌশলের পার্ট হিসেবে বিএনপির সাথে যোগাযোগ করেছে এবং বিএনপির অনেক লোকের অনেক ব্যক্তিগত কথা, তারপরে অনেক ব্যক্তিগত ভিডিও, তথ্য উপাত্য তাদের কাছে রয়েছে। এখন এই লোকগুলো জাস্ট লাইক কি বলবো, বর্গীদের মতো, ডাকাতের মতো, শয়তানের মতো এই দুটো দলকে জিম্মি করছে এবং একজনের কথা আরেকজনের কাছে বলে দিচ্ছে। এবং এই দুটো দলের মধ্যে সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এটি এখন আর বাকযুদ্ধের মধ্যে থাকছে না, এটি রীতিমতো সংঘাতের পর্যায়ে চলে গেছে। আপনি লক্ষ্য করবেন যে প্রায় প্রতিদিনই কিছু কাজকর্ম ঘটছে, কিছু ঘটনা ঘটছে, যেগুলো একই সঙ্গে ক্রিমিনাল অফেন্স, একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, একই সঙ্গে যাকে বলা হয় যে একটা মানুষের যে অধঃপতন, পচে গলে যাওয়া, ঠিক তার আগে যে অবস্থা তৈরি হয়, এরকম কিছু ঘটনা জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশে ঘটে যাচ্ছে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে, এরকম একটা ঘটনা আসলে কি করোনার মতো ব্যাধি, যেখানে সবাইকে আসলে সচেতন হতে হবে, তো সেই কাজটি না করে পুরো সামাজিক মাধ্যমে যখন জামাতের বিপদ আসছে, বিএনপির লোকজন হই হই করছে, হায় হায় খোদা গেল কই, আল্লাহ গেল কই, রাসূল গেল কই, কোরআন গেল কই, হাদিস গেল কই, আর এই জান্নাতে সেই কাজ করে মানুষে। আবার অন্যদিকে যখন বিএনপির লোকজন কোনো কাজকর্ম করছে, তখন সবাই বলছে আরে দেখো দেখো আমাদের নেতা কি করেছে, আমাদের নেতা তো বড় জোর একটা চুমু দিয়েছে, এ তো ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে, একদম ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে, ফাটাফাটি। এখন বিএনপি কি বলবে? বিএনপির লজ্জা আছে, শরম আছে? তারপরে অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, ক্রিমিনাল অফেন্স, সেগুলো তো আসছেই সামনে। সব মিলিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে যে বন্ধন হতে পারতো, সম্পর্ক হতে পারতো, বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে একটা সুষম প্রতিযোগিতা হতে পারতো কিংবা প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো, ইভেন শত্রুতা হতে পারতো, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতা জামাত এবং বিএনপির মধ্যে সম্ভব না। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ সিনিয়রের বাইরেতে আছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, জামাত তথাকথিত বিরোধী দলে আছে এবং সে জানে যে কোনোভাবেই সে বিএনপির সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারবে না। আবার জাতীয় পার্টির মতো তারা গলার স্বর নরম করে বিএনপির দাবিদারিও করতে পারবে না, বিএনপির সাথে ঝগড়া করবে না,
ঝগড়া করতে পারবে না, এবং এখন যে অবস্থায় চলছে এই অবস্থায় যদি আর কিছুদিন চলে, জামাতের যে অস্তিত্ব সেই অস্তিত্ব টিকবে না, জামাত নামক দলটি থাকবে না। তাহলে কি করতে হবে? জামাতের যারা নেতাকর্মী আছে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করতে হবে, প্রতিযোগিতা তৈরি করতে হবে। আর সেই প্রতিযোগিতা তৈরি করার জন্য তারা যেভাবে আওয়ামী লীগকে ব্যস্ত রেখেছিল, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিল, যেভাবে আওয়ামী লীগকে রীতিমতো মানসিকভাবে অসুস্থ করে ফেলেছিল, ঠিক একই জিনিস তারা, যেহেতু গোপনে এই কাজগুলো তাদের করতে হচ্ছে, প্রকাশ্যে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। জাস্ট একটা উদাহরণ, আমি সত্য মিথ্যা জানি না, যেমন দেখা গেল মানে বেশিরভাগ মানুষ যেটা হয়, আমাদের বন্ধু মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, তিনি অতি সম্প্রতি লাঞ্ছিত হয়েছেন ইটালিতে, বনিয়ামিন। বনিয়ামিনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। উনি মাঝে মধ্যে অনেক আগের থেকেই, আরও 7-8 বছর আগের থেকেই ওনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। তারপর একবার দুবার কথা হলো, কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের সময় খুব ঘন ঘন কথা হতো, এবং তিনি দেশ নিয়ে খুব চিন্তা করতেন, ভীষণ রকম চিন্তা করতেন। তো অল অন এ সাডেন তিনি অনেকটা জামাতমুখী হয়ে গেলেন, জামাতের পক্ষে গেলেন। আমি এগুলো নিয়ে আসলে ওনার সঙ্গে আমার যে কথাবার্তা হতো রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের অবস্থা নিয়ে, রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে, কিন্তু ওনার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত এই কোনো বিষয় নিয়ে কিন্তু তার সাথে কখনো আমার কথা হয়নি। আই ফাউন্ড হিম, আমি তাকে দেখেছিলাম, একজন একেবারে ভালো মানুষ, সরল সোজা। উনি এই যেগুলো যৌনতা, কথাবার্তা, এটা অনেকটা ওয়েস্টার্ন সোসাইটির মতো, ওইখানে দীর্ঘদিন থাকতেন বা থেকেছেন, এই জন্য মানে একজনকে ডিভোর্স করা, আর একটা বিয়ে করা, তালাক দেওয়া, তারপর শেষে নারীর যৌনতাকে, মদ খাওয়া, ড্রিঙ্কস করা, 5 স্টার হোটেলে থাকা, এগুলো তার কাছে ভাত মাছের মতো। তো এই জিনিসগুলো তিনি তার সেই যে ব্লগ, সেই ব্লগে তুলে ধরেছেন, প্রাণান্ত চেষ্টা করেছেন সেভাবে। এই কারণে হয় কি, কেউ তাকে নাস্তিক বলার চেষ্টা করছেন, কেউ তাকে অশ্লীল বলার চেষ্টা করছেন, এবং ওই সময়টাতে আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি শেখ হাসিনাকে ছোট করার জন্য, আওয়ামী লীগকে ছোট করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো তিনি করেছেন। তো সেই কারণে কি হলো, আওয়ামী লীগের লোকজন তাকে শ্রেণী শত্রু মনে করবে। তো এই ভদ্রলোক ইটালিতে, এর আগে একবার ইংল্যান্ডে বা অন্য কোনো শহরে বোধহয় লাঞ্ছিত হয়েছেন সীমিত আকারে, বাট ইংল্যান্ডে ব্যাপক। এখানে থেকে চর, থাপড়, কিল, ঘুষি, লাথি দিয়ে ফেলে দিয়ে তাকে রীতিমতো পালানো হয়েছে। তো এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাইনি, কিন্তু হঠাৎ করে এক ভদ্রলোক, যেটা আমেরিকা থেকে মাঝে মধ্যে ব্লগ করেন, তো তিনি দেখলাম যে নিজেকে সেই যাকে বলা হয় বনিয়ামিনের মেয়ের জামাই হিসেবে পরিচয় দিচ্ছেন, এবং তিনি এত সুন্দরভাবে কথাবার্তা বলছেন যেই কথাগুলো শুনলে 99.99% লোক মনে করবেন যে আসলে তিনি বনিয়ামিনের মেয়ের জামাই। এবং তিনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন, পরবর্তীতে দেখা গেল যে সেই ভাষা, মানে আমি নিজেও মনে করেছি যে আসলে মেয়ের জামাই এইভাবে কথা বলছে, কিন্তু স্যাটায়ার করে যে একটা মানুষকে শেষ করে দেয়া যায়, এটা এই ভদ্রলোকের কথার মাধ্যমে আমি এখনো জানি না আসলে সে মেয়ের জামাই কিনা। পরে কয়েকজন আবার ইউটিউবার বললেন যে না, ওই ভদ্রলোক যিনি আমেরিকান যে থাকেন, এই ভদ্রলোক, তার সঙ্গে বনিয়ামিনের সাথে সম্পর্ক ভালো না, বনিয়ামিন তাকে নিয়ে বেশ কয়েকটা ব্লগ তৈরি করেছেন, এই ছেলের বিভিন্ন অনিয়ম তুলে ধরেছেন। তো ওটারই প্রতিশোধ স্বরূপ তিনি তাকে আব্বা ডাকেন, তার মেয়ের জামাতা হিসাবে নিজেকে পরিচয় দেন। এখন এটা দেখেন, কেউ যদি বলে আমার গোলাম মোল্লা রনির মেয়ের জামাই, আমার শত্রু, মানে এটা আমার জন্য একটা কতটা মানসিক অস্বস্তি। তো সে বলতেছে যে আমার শ্বশুরকে এভাবে কুত্তার মতো পিটানো হয়েছে, এইভাবে এই জিনিসগুলো করা হয়েছে, বলে কয়ে মানে বনিয়ামিনকে পিটানো, তার ভিডিও, এটার মাধ্যমে যতটা না যাকে বলা হয় প্রচার পেয়েছে, এই ভদ্রলোকের ভিডিওর মাধ্যমে তা সে আরও 1000 গুণ প্রচার পেয়েছে। 2 নম্বর হলো বনিয়ামিনকে ফিজিক্যালি অ্যাসাল্ট করার ফলে তার যতটা না আঘাত লেগেছে, এই ছেলে যে বক্তব্য দিয়েছেন তার ফলে বনিয়ামিনের যে অপমান, কষ্ট, বেদনা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এর প্রেক্ষিতে ভদ্রলোক মার খাওয়ার পরও তিনি আবার আলাদাভাবে বলতে বাধ্য হয়েছেন যে এই ছেলের সঙ্গে তার কোনো রিলেশন নেই, এই ছেলে কথাগুলো বলছে মূলত এই কারণে। তো এটা আমি একটা উদাহরণ হিসেবে এই কারণে বললাম যে যখন কোনো একটা মানুষকে আপনি সম্মুখে কথা বলতে পারবেন না, প্রতিযোগিতা করতে পারবেন না, তখন সে দূর জায়গায় থেকে এমনভাবে আপনাকে ওন করবে, এমনভাবে আপনাকে বেইজ্জতি করবে, যে বেইজ্জতি আসলে আপনি অ্যাভেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে জামাতের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি কথা বলতে না দেন, বা তারা যদি প্রকাশ্য মাঠে কথা বলতে না পারে, তাহলে তারা ঠিক এইরকমভাবে বিএনপিকে ওন করতে গিয়ে, বিএনপিকে শ্বশুর বানিয়ে, তারপর শেষে যে সকল কথাবার্তা বলবে, যেই কথাগুলো যে আমি বলবো যে আমি বিএনপির একজন নেতা, বিএনপির এই করেছে, আহা এই কাজ কেন হলো, ইত্যাদি ইত্যাদি, আমার প্রাণপ্রিয় দল, কলিজার দলকে এইভাবে এই জিনিস সৃষ্টি করা হলো, এই সমস্ত জাস্ট বাজে কথা, কুত্তার মতো এইভাবে পিটানো হলো। এবং ইদানিং আপনি দেখেন জাস্ট যে ধরনের নোংরামি, দাড়ি টুপি হলে একজন মানুষ, এটা কি এআই নির্মিত না সত্য মিথ্যা কিছু জানি না, বাট মানুষজন বিশ্বাস করছে।
বলছে এই লোক জামাতের নেতা, তার সঙ্গে কি যেন মাদক পাওয়া গেছে। আবার একটু পরে বলে যে না এই লোক জামাতের না, এ অমুক উপজেলা আওয়ামী লীগের নেতা। আর একজনকে ধরা হয়েছে, উলঙ্গ করে ছবি দিয়ে পিটানো হচ্ছে, বলা হচ্ছে এটা লোক বিএনপির সভাপতি, জামাতের লোক পিটাচ্ছে। তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে 99% লোক এর দ্বারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর যারা বিভ্রান্ত না হচ্ছে তারা এর দ্বারা মজা লুটছে। আর মজা লুটতে গিয়ে তাদের যে দৈনন্দিন নর্মাল যে কাজকর্ম রয়েছে, রাজনীতির যে কৃষ্টি এবং কালচার রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এই জিনিসগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে। ফলে এই যে কাদা ছোড়াছুড়ি, আমি মনে করি রাষ্ট্র চালাচ্ছেন যারা, তাদের বোধ হওয়া উচিত, বুদ্ধি হওয়া উচিত। অনেক সময় অতি অভিনয় মানুষের ভীষণ রকম বিপদ ডেকে নিয়ে আসে। ফলে জামাতের সাথে অভিনয় না করে জামাতকে একটা দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ, শক্তিশালী বিরোধী দল হিসেবে রাজপথে ঠেলে দেওয়াটাই বিএনপির জন্য নিরাপদ হবে এবং জামাতের অস্তিত্বের জন্য ভালো হবে। আদারওয়াইজ দুটো রাজনৈতিক দলই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তৃতীয় একটা শক্তি চলে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।